এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলের ছবিটাই আমাদের প্রচ্ছদে দেয়া। কার্জন হল মূলত জ্ঞান এবং সাধনার প্রতীক। শত আলোয় জ্যোতির্ময় এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের যে লোগোটা উন্মোচিত হয়েছে তা আমরা উপস্থাপন করেছি। বইটি একটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং বইটি উৎসর্গ করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, উদ্যোক্তা, শিক্ষার্থী এবং শহীদ যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শহীদ হয়েছেন। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় অনেকগুলি মানুষের কবর আছে, শহীদগণের কবর আছে, গণকবর আছে, বিদেশি মানুষের কবর আছে, গ্রিকদের এখানে স্মৃতিসৌধ আছে। এই বিশ্ববিদ্যালয়টি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, যার ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন প্রতিষ্ঠা করেছে। যুগে যুগে শতাব্দী কাল অবধি এই বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাপক কিছু উপহার দিয়েছে। বর্তমানে বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম আমরা দেখতে পাই, বলা যায় এর সূতিকাগার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতির পথ প্রদর্শক, আলোকবর্তিকা। এই আলোকবর্তিকা শব্দটিকেই আমি আসলে বইয়ের মধ্যে তুলে ধরেছি, শত আলোয় জ্যোতির্ময়। এর ইংরেজি করলে যেটা দাঁড়ায় রেডিয়েন্ট উইথ 100 লাইটস। এখানে শত আলোয় উজ্জ্বল হয়ে আছে। বিশ্ববিদ্যালয়টি পৃথিবীকে যা কিছু উপহার দিতে পেরেছে তার 105 বছর বয়সে, তা পৃথিবীর সহস্র বছর বয়সী বিশ্ববিদ্যালয়ও পারেনি। সারা পৃথিবীতে যেটি ঘটেছে, বিভিন্ন দেশ ও জাতি বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করেছে। অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, তারও আগে তীক্ষশিলা বলি, বিক্রমশিলা বলি আর নালন্দা বলি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দেশ বা জাতি গড়ে তোলে নাই, বরঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও জাতিকে গড়ে তুলেছে। মুক্তির সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। রক্তস্নাত বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আমি দৃঢ়তার সাথে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রক্তস্নাত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের 105 বছরের ইতিহাস যদি দেখেন, তবে এই বিশ্ববিদ্যালয় রক্তস্নাত। মানুষ যেমন রক্ত দিয়ে সন্তানকে বাঁচায়, দেশ মাতৃকাকে রক্ত দিয়ে যুগে যুগে শহীদরা বাঁচিয়েছেন, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষতবিক্ষত হয়েছে, রক্ত দিয়েছে তার এই ভূখণ্ডকে, তার এই জাতিসত্তাকে জাগ্রত রাখার জন্য। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, শতবর্ষের অর্জন, এখানে যে সমস্ত মানুষ ঘুমিয়ে আছেন, চিরনিদ্রায় শায়িত আছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক শিল্পাচার্য জয়নুল আবদিন এখানে ঘুমিয়ে আছেন, যিনি বাংলাদেশের মানচিত্র অঙ্কন করেছেন। এখানে অনেক শহীদ ভাই ঘুমিয়ে আছেন। এখানে অনেক শিক্ষাবিদ আছেন, বিশেষ করে আমাদের জাতীয় কবি, আমি তো বলি আমার মহাকবি নজরুল, যিনি এখানে শায়িত আছেন, যিনি বুক পেতে এই বিশ্ববিদ্যালয়কে ধারণ করে আছেন। মনে হচ্ছে কবি নজরুল তার বুক পেতে ধারণ করে আছেন এই বইমেলাকে। এ লক্ষ কোটি বইয়ের অগণিত তারকা যা আলোক স্ফুলিঙ্গ ছড়াচ্ছে, তা যেন নজরুলের বুকে প্রস্ফুটিত হয়ে আছে। এমন মেলবন্ধন তো আমি কোথাও খুঁজে পাবো না। আমাদের এই বইমেলার পাশেই আছে জাতীয় গ্রন্থকেন্দ্র, যেখানে হাজার হাজার বইয়ের সমারোহ রয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, যেখানে জ্ঞান ও সাধনার প্রতীক। এখানে শহীদদের স্মৃতিসৌধ আছে। এখানে ৭১-এর সেই মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সূতিকাগার এখানে রয়েছে। আমাদের পাশেই আমাদের প্রাক্তন ৩ জন প্রধানমন্ত্রী, জাতীয় ৩ নেতার মাজার হিসেবে যেটা চিহ্নিত এখানে রয়েছে। আরও অনেক পীর অলি আউলিয়ার মাজার এখানে আছে। সব কিছু মিলিয়ে অমর একুশে গ্রন্থমেলা এমন একটি জায়গায় অনুষ্ঠিত হয়ে চলছে, যেটা বাঙালির জাতিসত্তার সাথে অনন্য, ঐতিহাসিক এবং মহাকাব্যিক ইতিহাস। তো এই কথাগুলো কিন্তু আমার বইতে আমি তুলে ধরেছি। এখানে অনেক গবেষকগণ লিখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে কি অবদান রেখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংস্কৃতিতে কি অবদান রেখেছে, সে কথা এখানে এসেছে। আগামীর 100 বছরে আমরা কোথায় যাব, এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কি হতে পারে,
সেই দিক নির্দেশনা এখানে আমাদের জ্ঞান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও সাধনার প্রতীক কেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে কিন্তু লেখা আছে যে মুক্তি এবং গণতন্ত্রের তোরণ। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্তি, গণতন্ত্র, সাধনার প্রতীক বলা হয়, সে কথাগুলো এখানে আমরা এনেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স 105 বছর হলেও এর ইতিহাস কিন্তু শত সহস্র বছরের। কারণ আপনারা যদি একটু লক্ষ্য করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার ক্ষেত্রে দোয়েল চত্বরের পাশে রয়েছে ঐতিহাসিক ঢাকা গেট, যে ঐতিহাসিক ঢাকা গেটের বয়স 400 বছরেরও অধিক। ঢাকা শহরের যেমন 400 বছরের অধিক বয়স, সেই ইতিহাসটা কিন্তু এই ভূমিতে এখানেই আছে। তেমনিভাবে এই বইয়ের মধ্যে উঠে এসেছে মুক্তিযুদ্ধে কী অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ভাষা আন্দোলনে কী অবদান, এবং নারীর ক্ষমতায়ন, নারীর জ্ঞান চর্চা ও বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী অবদান রয়েছে। এ ঢাকা বিশ্ববিদ্যালয় যেমনি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সৃষ্টি করেছেন, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আরেকজন শ্রেষ্ঠ সন্তান প্রফেসর মোহাম্মদ ইউনুস, যিনি নোবেল পুরস্কার অর্জন করেছেন গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন। আমাদের সরকারে যারা আছেন তাদের অনেকেই এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন। এই বিশ্ববিদ্যালয় শুধু রাজনীতিক সৃষ্টি করেছে এমন নয়, এই বিশ্ববিদ্যালয় অনেক ইসলাম ধর্মের আলেম, জ্ঞানী পণ্ডিত ব্যক্তি আমাদের এই আরবি ভাষা সাহিত্য কেন্দ্র থেকে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে অনেক জ্ঞানী, অনেক আলেম কিন্তু এখান থেকে সৃষ্টি হয়েছেন, জ্ঞান চর্চা করেছেন। পৃথিবীব্যাপী তারা ইসলাম ধর্মের আলো পৌঁছে দিচ্ছেন। অন্যান্য ধর্মেও অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চা করেছেন। সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যুগে যুগে ডক্টরেট ডিগ্রি দিয়েছে, ডক্টর অফ লিটারেচার দিয়েছে, ডক্টর অফ লজ দিয়েছে। সে কথাগুলো আমি তুলে ধরেছি, সেই ইতিহাসগুলো এখানে এসেছে। আগামীর শিক্ষার্থী প্রজন্ম এখান থেকে অনেক জ্ঞান চর্চা করতে পারবে। আসলে লেখকের কাজ কি? বইয়ের মাধ্যমে যে কাজটা হচ্ছে, পূর্ববর্তী প্রজন্মের সাথে পরবর্তী প্রজন্মের মধ্যে জ্ঞান চর্চার একটা সেতুবন্ধন তৈরি করে দেয়া। আমি সেই কাজটি করতে পেরেছি। এখানে যারা লেখার সহযোগিতা করেছেন তারা এই কাজটুকু করেছেন। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একদিন এসে একটা চিরকুট দিয়ে বলেছেন, আমার এই চিরকুটটি আপনার এই বইতে যদি স্থান দিতে পারেন আমি কৃতজ্ঞ থাকব। আমি সেই প্রাক্তন শিক্ষার্থী, একটা জুটি, একজন ছেলে একজন মেয়ে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখানে একটা চিরকুট প্রকাশ করেছি। এই চিরকুটটি পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের চোখে অশ্রু জল চলে আসবে। অনেক নান্দনিক স্মৃতিকথা ছাত্র জীবনের মনের মধ্যে ধোলা দিয়ে উঠবে। কত অবসর সময় এই টিএসসির ময়দানে কাটিয়েছে সেগুলো আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনেকগুলো ভাস্কর্য আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভাস্কর্যের কিন্তু ইতিহাস আছে, সেই ইতিহাসটা উঠে আসবে এই আলোচনার মধ্যে, এই বইয়ের লেখনীর মধ্যে। সে কথাগুলো আমরা তুলে ধরেছি। আমরা চেষ্টা করেছি একটি বই, একটি গ্রন্থ, শতবর্ষের অমর ইতিহাস বাঙালির অনন্তকালের জন্য তুলে ধরতে। আমি মনে করি পাঠক এই বইয়ের মধ্যে অনেক কিছু পাবে। এই বইটি এক অনন্য ইতিহাস। এই বইকে ঘিরে এই অনুষ্ঠানমালা বাংলা একাডেমির সৌজন্যে অনাবিল টেলিভিশন কর্তৃক প্রচারিত হচ্ছে। আমি সকলের প্রতি শুভেচ্ছা জানাই। ৭১-এর মা জননী, এই বইটি দিয়ে আমার প্রকাশনা, লিখিত বইয়ের প্রকাশটা শুরু হয়। এরপরে আমি আরও অনেকগুলো বই প্রকাশ করেছি। আমার বইগুলো মূলত বিদ্যাভবন থেকেই প্রকাশিত হয়েছে বেশি। তার সাথে যুক্ত রয়েছে অয়ন প্রকাশনী এবং প্রতিভা প্রকাশন। প্রতিভা প্রকাশন আমার অনেকগুলো বইয়েরই প্রচ্ছদ প্রস্তুত করেছেন। এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমার কৃতজ্ঞতা। আজকে এখন আমরা আলোচনা করব, আমরা যেই জায়গায় অবস্থান করছি, অমর একুশে গ্রন্থমেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভূখণ্ডে, সোহরাওয়ার্দী উদ্যান। এই উদ্যান অগ্নিঝরা উদ্যান। এই উদ্যানের ইতিহাস আপনাদের জানা। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অংশ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত এই পুরো অঞ্চলকে নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর অতিক্রম করে 105 বছরের 6 বছরে এসে উপনীত হয়েছে। কিন্তু শতবর্ষকে ঘিরে, শতবর্ষের ইতিহাস
ঐতিহ্যকে ঘিরে আমি বইটি লিখেছি। এখানে দেশবরেণ্য আরও কয়েকজন লেখকের লেখার উদ্ধৃতি আমরা তুলে ধরেছি। মূলত এটি একটি প্রাতিষ্ঠানিক গবেষণামূলক লেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আরও অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। সৈয়দ আবুল মকসুদ স্যার আজকে তিনি বেঁচে নেই, তিনি লিখেছেন, এভাবে আরও অনেকে লিখেছেন। আব্দুল গাফফার চৌধুরী সাহেবও লিখেছেন, তিনিও আজকে নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের নারী নক্ষত্র ঘুরেছি, দেখেছি, জেনেছি, শেখার চেষ্টা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের দায়িত্বশীলগণের সাথে আমি বিভিন্ন সময়ে কথা বলেছি, চেষ্টা করেছি ইতিহাসগুলো সংগ্রহ করতে।